শিবরামপুর নামের একটি গ্রামের ছোট্ট বাজারে একমাত্র সবজি বিক্রেতা মহেশ। সে তার দোকানে বসেছিল এবং সে মনে মনে ভাবছিল, আজও কম দামে হাত পচা আর খারাপ সবজিগুলো এনেছি, কিন্তু রং মাখিয়ে আর জল ছিটিয়ে এমন করেছি যে কারোর বোঝারই উপায় নেই। এবার সবজিগুলোকে ডবল দামে বিক্রি করব আর অনেক টাকা লাভ করব। হা 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 হা। মহেশদা, পটল আছে নাকি? এই তো সব কচি পটল, স্বাদও অসাধারণ। সবে চাষির ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। কত করে দিচ্ছ? পটল, ভেন্ডি, ঝিঙে এই সব 60 টাকা কেজি। সে কি মহেশদা, দুদিন আগেও যে 40 টাকা ছিল। ভাই, সবজির দাম তো বেড়েছে, তাছাড়া অনেক দূর থেকে তোমাদের জন্য 1 নম্বর মাল নিয়ে আসি। এর চেয়ে কমে আমি দিতে পারবো না। কই দেখি কি কি সবজি আছে। কি আর নেবেন দাদা, মহেশ দাদা দাম বলছে সব 60 টাকা। দাম বেড়েছে দাদা, আমি কি করব বলুন? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। মহেশ হলো এই গ্রামের একমাত্র সবজিওয়ালা, সবজি কিনতে হলে তো ওর কাছ দিয়ে কিনতে হবে। ঠিকই বলেছেন দাদা। হ্যাঁ ভাই, দাও তো দেখি। আমাকে 2 কেজি আলু, 1 কেজি ঝিঙে আর একটা বড় দেখে লাউ দাও। আমাকেও 1 কেজি পটল দাও মহেশ দা, বউ আজ পটলের স্পেশাল রেসিপি বানাবে বলছে। এই তো দিচ্ছি। দিনের শেষে মহেশ ফাঁকা ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল। লোকগুলোকে বোকা বানিয়ে ভালোই লাভ হয়েছে। হাত পচা রং করা সবজিগুলোকে টাটকা বলে চালিয়ে দিয়েছি, আর দামও বেশ ভালোই নিয়েছি। এরকম চলতে থাকলে আর কিছুদিনের মধ্যেই আমি দোতলা বাড়ি বানিয়ে ফেলবো। হা 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 হা। দুদিন পর মহেশের দোকানে সেই প্রথম দিনের ক্রেতা আবার ফিরে এসেছে। ভেন্ডির ঝুড়িটা এদিকে দাও তো দেখি মহেশ, একটু বেছে নি। সেদিন লাউ আর ঝিঙে নিয়ে গেছিলাম, লাউটা ভালো ছিল না, ঝিঙেগুলোও সব খারাপ হয়ে গেছিল। কখনো কখনো ওরকম হয়ে যায়, বাইরে থেকে তো বোঝা যায় না ভেতরে কি আছে। শুধু কি তাই, গত পরশু আলু নিয়ে গিয়েছিলাম, অর্ধেক আলুই তো ফেলে দিলাম, একেবারে পচা। ভেন্ডি সব ভালো হবে দাদা, নিশ্চিন্তে নিতে পারেন। মহেশ দাদা, 2টো কাঁচকলা আর একটা পেঁপে দিন তো, ছেলেটা 2 দিন ধরে খুব পেট ব্যথা। তোমার ছেলেরও পেট ব্যথা? আমাদের বাড়িতে ওই একই অবস্থা। খোকন আর তোমার কাকিমা দুজনে 1 সপ্তাহ ধরে খালি বলছে পেটে ব্যথা। তাই নাকি কাকু? গাঁয়ের অনেকেরই তাহলে এমন হচ্ছে। আমাদের পাশের দত্ত জেঠিমাদের বাড়িতেও একই সমস্যা। হ্যাঁ, আমারও সকাল থেকে পেটটা কেমন যেন করছে, মনে হচ্ছে জল থেকেই সমস্যা হচ্ছে। এক কাজ করো, জল ফুটিয়ে খেতে শুরু করো। ঠিক বলেছেন কাকু, এবার থেকে সবাই জল ফুটিয়ে খাবো। আমার রং মেশানো সবজি খেয়ে আবার গ্রামের লোকেদের পেট খারাপ হচ্ছে না তো? ভগবানই জানে। যাই হোক গে, ওসব ভেবে আমার কাজ কি? আমার তো খালি লাভ হওয়া নিয়ে কথা। কয়েকদিন পর কলকাতা থেকে শ্রেয়ান তার পিসির বাড়িতে ঘুরতে আসে। পিসি, ও পিসি, বাড়ি আছো? কে? শ্রেয়ান এসেছিস? আয় বাবা, আয় আয়, বস বস। এতদিন পরে এলি, পিসির কথা কি মনে পড়ে না একবারও? মনে পড়বে না কেন পিসি, খুব পড়ে, কিন্তু সময় বের করতে পারি না। তুমি কেমন আছো পিসি? এই বয়সে আমার আবার থাকা না থাকা। যাই হোক, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধো, একটু কিছু মুখে দে। হ্যাঁ পিসি, চলো। পিসি শ্রেয়ানকে ভাত আর তরকারি দিয়ে তাকে খেতে দিয়েছে। সামনে তার পিসি বসে আছে। কি হয়েছে রে বাবা শ্রেয়ান? সবজি তরকারি কিছুই যে খাচ্ছিস না। সবজি তেমন ভালো লাগছে না পিসি, ডালটা ভালো রান্না করেছো, ওটা দিয়েই খেয়ে নেব। সে কি রে, রান্না ভালো হয়নি? ঠিক মতো বুঝতে পারছি না পিসি, কিন্তু সবজির তরকারি খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, তবে যেটা ভালো লাগে সেটাই খা। খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়ান কুয়োতে যায় হাত ধুতে। হাত ধোয়া হয়ে গেলে সে যখন জল খেতে যাবে, এমন সময় তার পিসি ঘর থেকে বেরিয়ে এলো। ও কি করছিস শ্রেয়ান? কুয়োর জল খাস না। কেন পিসি, আগে যখন এসেছি তখন তো কুয়োর জলই খেতাম। না না, ওই জল খেলে পেট ব্যথা হবে রে। ও, এবার বুঝেছি,
সরকারি কল বসিয়েছে বলে তাই কুয়োর জল খারাপ বলছো? না বাবা শ্রেয়ান, কলের জলও ভালো নয়। এমন কেন বলছো পিসি? গ্রামের প্রায় সবাইরই পেটের অসুখ শুরু হয়েছে। পেটে ব্যথা, হজমে কষ্টে সবাই ভুগছে। তাই আমরা এখন জল না ফুটিয়ে খাই না। কিন্তু সরকারি কলে তো ভালো জলই দেয়। তাছাড়া এই গায়ের কুয়োর জল বরাবরই ভালো, আগেও খেয়েছি। আচ্ছা পিসি, অন্য কোনো কারণে পেট ব্যথা হচ্ছে না তো? জল ছাড়া আর কিসের জন্য হবে বল তো? একবার এসো তো পিসি। শ্রেয়ান ও তার পিসি রান্নাঘরে বসে আছে। তাদের সামনে বড় একটা গামলায় সবজি ভিজিয়ে রাখা। গামলার জল সবুজ হয়ে গেছে। দেখেছো পিসি, সবজিওয়ালা রং মিশিয়েছে সব সবজিতে, তাই তো জলের রং সবুজ হয়ে গেছে। শ্রেয়ান গামলা থেকে একটা সবজি তুলে তার হাতে ঘষল। তার হাত সবুজ রং হয়ে গেল। এই দেখো পিসি, হাত দিয়ে ঘষলেও কত রং উঠছে। ও মা, এইসব কি কাণ্ড রে! হ্যাঁ পিসি, কম দামি খারাপ হয়ে যাওয়া সবজি টাটকা তাজা দেখানোর জন্য সবজিওয়ালা এতে রং মিশিয়েছে। এরকম করে ওই মহেশ, কিন্তু টাটকা সবজি বলেও তো দামও বেশি নেয় রে। খারাপ সবজি বিক্রি করে সবজিওয়ালা দ্বিগুণ তিনগুণ বেশি লাভ করছে। ওর কাছ থেকে সবজি কেনা ছেড়ে দাও পিসি। কিন্তু বাবা শ্রেয়ান, মহেশই তো আমাদের গ্রামের একমাত্র সবজিওয়ালা রে। ও আচ্ছা, সেই সুযোগও নিচ্ছে। ঠিক আছে পিসি, চিন্তা করো না, কিছু একটা উপায় আমি ঠিক বের করব। দেখ, যা ভালো বুঝিস তুই তাই কর। তার পরের দিন মহেশের দোকানের সামনে গাছের গোড়ায় একজন সন্ন্যাসী এলো। আমার সাধনার জন্য এই জায়গাটা ঠিক হবে মনে হচ্ছে। আসন পেতে ধুনি জ্বালিয়ে বসল সেই সন্ন্যাসী। গ্রামবাসীরা ঘিরে ধরল তাকে। সন্ন্যাসী বাবা, কৃপা করুন বাবা। আমার পোষা গরু রুমি দুদিন হলো হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না তাকে। তোর গরু নদীর ধারের জঙ্গলে ঢুকে পড়েছে, ওখানে গেলেই খুঁজে পাবি। বাবা আপনি অন্তর্যামী বাবা। সন্ন্যাসী বাবা, আমার বড় মেয়েটা খুব কালো, কিছুতেই ওর বিয়ে দিতে পারতেছি না, কিছু একটা করুন বাবা। চিন্তা করিস না, 3 মাসের মধ্যেই তোর মেয়ের বিয়ে হবে। বাবা, সবই আপনার কৃপা। শুভমস্ত। বাবা, এই সন্ন্যাসীর কাছে দেখি অনেক ভিড় জমেছে। যাই একবার গিয়ে দেখি আমাকে কি বলে ওই সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসীর সামনে এক গ্রামবাসী হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। এমন সময় মহেশ এলো তার পাশে। সন্ন্যাসী বাবা, আমার ছেলের পেট ব্যথা আর আমার গিন্নিও অসুস্থ, দয়া করে আমাকে তাবিজ দিন। বাবা আপনার সাথে অপেক্ষা করো, আগে ওনার সাথে আমার কথা সম্পূর্ণ হোক, তারপর তোমার কথা শুনবো। আচ্ছা বাবা। এই নে তাবিজ, ছেলে আর বউয়ের হাতে পরিয়ে দিস। প্রণাম সন্ন্যাসী বাবা, আপনার জয় হোক। শুভমস্ত। বলো কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই বাবা, আমি শুধু আমার ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে এসেছিলাম। ভবিষ্যতে তোর ভাগ্যে অনেক দুঃখ আছে মহেশ। এসব আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি, এই গ্রামের মানুষগুলো পেটে ব্যথা আর নানা রকম অসুখে ভুগছে। আমি যোগ বলে জানতে পেরেছি তোর বিক্রি করা রং মেশানো খারাপ সবজি খেয়েই ওদের এই অবস্থা। না না বাবা, এসব সত্যি নয়, আমি তো কিছু করিনি। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই মহেশ। তোমার কীর্তির কথা গ্রাম প্রধানকে বলবো, নয়তো গ্রামবাসীদের হাতে তোমাকে তুলে দেব। ওরাই তোমার ব্যবস্থা করবে, হয়তো পিটিও মেরে ফেলবে। এমন করবেন না বাবা, দয়া করুন আমাকে। একটা উপায় আছে, প্রতিদিন তোর যে লাভ হবে তার অর্ধেক তুই আমাকে দিয়ে যাবি। ঠিক আছে বাবা, তাই দেব। তবে একটা কথা মনে রাখিস, এটা করলেই যে তোর ওই পাপ কাজ আমি ভুলে যাব তা কিন্তু নয়। কখনো যদি আমার মন চায় তাহলে সবাইকে জানিয়ে দেব। না না বাবা, এমন করবেন না, রোজ আমি আপনাকে লাভের টাকা দিয়ে যাব। আচ্ছা বেশ, এখন যা।
মহেশ তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তার সবজির ঝুড়ি ফাঁকা। যাই, সন্ন্যাসীকে লাভের টাকাটা দিয়ে আসি। সময় মতন টাকা দিয়ে দিলে সন্ন্যাসী নিশ্চয়ই কাউকে কিছু বলবে না। সন্ন্যাসী চোখ বন্ধ করে গাছের নিচে বসে আছে। এমন সময় মহেশ এলো তার কাছে। জয় সন্ন্যাসী বাবা জয়, জয় সন্ন্যাসী বাবা জয়। বল কি চাস? বাবা, আজকের টাকা আমি নিয়ে এসেছি। আপনি দয়া করে ভেজাল সবজির কথা কাউকে বলবেন না। বেশ, টাকা রেখে যা। কয়েকদিন পর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে মহেশ ঘুম থেকে উঠে বসল। উফ, কি খারাপ একটা স্বপ্ন দেখলাম। সন্ন্যাসী সব বলে দিয়েছে গ্রামবাসীদের, আর গ্রামের সবাই আমাকে মারার জন্যে ছুটে আসছে। যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু এটা সত্যি হতে কতক্ষণ। লাভের টাকা দিতেও তো আর ভালো লাগছে না। না, দেখি আজ কথা বলে সন্ন্যাসী কি বলে। সেদিন দুপুরবেলায় মহেশ সন্ন্যাসীর সামনে এসে উপস্থিত হলো। সন্ন্যাসী ঠাকুর, এইভাবে আর চলতে পারে না। লাভের অর্ধেক টাকা তো আপনাকে দিচ্ছি, তাও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। আপনি অন্য কোনো একটা উপায় বলুন। তবে শোনো, ভালো থাকার এই একটাই পথ আছে। বেশি লাভের আশা ছেড়ে সৎ পথে ব্যবসা করো। টাটকা সবজি ন্যায্য দামে বিক্রি করো, মনে শান্তি পাবে। আমিও তোমার পুরনো পাপের কথা ভুলে যাব। বেশ, তবে তাই করব। মনে রেখো, প্রতি মাসে আমি একবার এসে দেখে যাব তুমি আমার কথা শুনে চলছো কিনা। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর। শ্রেয়ানের পিসির বাড়ি সেই সন্ন্যাসীটি এলো। সন্ন্যাসী ঠাকুর, পিসি, আর চিন্তা নেই, এবার থেকে তোমরা সত্যিকারের টাটকা সবজি পাবে। বাবা বাবা শ্রেয়ান, তুই কি করে করলি এসব রে বাবা? সে অনেক কথা, মহেশকে ভয় দেখিয়ে কাজ হাসিল করেছি। ও এবার সৎ পথে ব্যবসা করবে। গ্রাম প্রধানকে ওর নামে নালিশ করলেও তো হতো। গ্রাম প্রধান হয়তো মহেশদাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিত, তাতে কি মহেশদার পরিবর্তন হতো আর গ্রামের সবজির সমস্যাও মিটত না। তা ঠিক। পিসি, লাভও আছে। প্রতি মাসে আসবো এখানে, তোমার সাথে দেখাও হবে। বাহ, তাহলে তো খুব ভালো রে। হ্যাঁ পিসি। তা বলবো না তো কি করব শুনি? যেমন কর্ম করবে তেমনি তো ফল পাবে নাকি? তা কি এমন ভুল কর্মটি আমি করলাম শুনি? করনি? এই ভোলা ভালা গ্রামবাসীকে শহর থেকে ওষুধ দেওয়া এই হাইব্রিড সবজি এনে এত দাম দিয়ে খাওয়াচ্ছ, এতে গ্রামের মানুষগুলোর ক্ষতি হবে না? ওরে পাগল বউ আমার, সবার এত লাভ ক্ষতি দেখতে গেলে আমি আমার লাভটা দেখব কি করে? থাক, এইসব ব্যবসার কথা তোমাকে বোঝাতে গেলে আবার রাত হয়ে যাবে। তাই তোমার সাথে ভাটবকে আমার লাভ নেই। আমি বরং বাজারে যাই, ওখানে গেলে আমার 2 পয়সা বেশি ইনকাম হবে। এই বলে মাধব তার ঠেলাগাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিল। আর অন্যদিকে ভোলা নামে একজন সবজিওয়ালা নিজের জমিতেই সবজি চাষ করে তা পাড়ায় পাড়ায় বিক্রি করে দিন কাটাচ্ছিল। এই হলো তার বৃদ্ধা ঠাকুমা ও ছোট ভাই শিবু। খুব ছোটবেলায় ভোলার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই ভোলা চাষবাস করেই তাদের ছোট্ট সংসারটা চালায়। কিরে ভাই, তুই স্কুলে যাবি না? এখনো ঠাকুমার সাথে গল্প করছিস? এই তো দাদা, এখনই স্নান করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি স্নান করে স্কুলে যা। আর ঠাকুমা, তুমি আমায় তাড়াতাড়ি খেতে দাও। জমিতে গিয়ে যে আমায় সব সবজি আজ দুপুরের মধ্যেই কেটে নিয়ে সেইগুলো নিয়ে আবার পাড়ায় বেরোতে হবে। হ্যাঁ দাদু ভাই, তুই একটু দাঁড়া, তোর জন্য আমি ভাতটা বেড়ে আনি। এই বলে ঠাকুমা ভাত এনে দেয়। ভোলা ও শিবু ভাত খেয়ে নেয়। নিজের ঠেলাগাড়ি নিয়ে জমির দিকে রওনা দিল ভোলা, আর এদিকে শিবু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের দিকে রওনা দিল। দুগ্গা দুগ্গা। কিছুক্ষণ পর যখন ভোলা ঠেলাগাড়ি নিয়ে তার জমির কাছে এসে পৌঁছালো, ভোলা দেখল এ কি অবস্থা হয়েছে আমার পেঁয়াজ ক্ষেতের? কে করলো আমার জমির এমন অবস্থা? আর আমার পেঁয়াজগুলোই বা গেল কোথায়? হায় রে হায়!
কে চুরি করলো আমার সব পেঁয়াজ? এবার আমার কি হবে? এই বলে ভোলা জমির কাছে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে থাকে এবং কিছুক্ষণ পর তার ঠেলাগাড়ি নিয়ে যা সবজি বেঁচেছিল তা নিয়েই সে বাড়ি ফিরে আসে। ঠেলাগাড়িটা বাড়ির পাশে রেখে ভোলা ঠাকুমার কাছে যায়। জানো ঠাকুমা, আজ কি হয়েছে? কি হয়েছে রে দাদু ভাই? তোর মুখটা অমন শুকনো শুকনো কেন রে? আর বলো না ঠাকুমা, আজ আমার সমস্ত পেঁয়াজ কে যেন জমি থেকে চুরি করে নিয়ে চলে গেছে। এবার তুমিই বলো, পেঁয়াজ ছাড়া কি করে আমি পাড়ায় বেরোবো? মানুষ তো এখন পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই করে না, আর আমার কাছে কোনো পেঁয়াজ নেই। এখন আমি কি করব বুঝতে পারছি না। কি করবি বল? যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এবার তুই তোর জমির দিকে ভালো করে নজর রাখবি, আর আজ যে সবজি আছে তাই নিয়ে তুই পাড়ায় যা। এই বলে ভোলা পেঁয়াজ ছাড়াই অন্য সবজি নিয়ে পাড়ায় বিক্রি করতে বেরিয়ে পড়ে। কি রে মদন, আজ এত কম পেঁয়াজ নিয়ে এসেছিস? আর পেঁয়াজ কই? আজ্ঞে মাধবদা, আজ ভোলার জমি থেকে এই কটা পেঁয়াজই পাইছি। বেটা জমি বড্ড ছোট, তাই আজ আর এর থেকে বেশি পেঁয়াজ আনতে পারলাম না গো। ঠিক আছে ঠিক আছে, শোন মদন, এই 100 টাকা রাখ। আর একটা কথা কান খুলে শোন, এই গ্রামের যেন একটাও জমিতে পেঁয়াজ না থাকে, সব যেন আমার কাছে এসে পৌঁছায়। আর হ্যাঁ, এই ব্যাপারটা যেন কেউ না জানতে পারে, এটা মাথায় রাখবি। আজ্ঞে মাধবদা, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না, তুমি তো আমার হাতের কাজ জানোই। তুমি শুধু আমার কমিশন বাড়ানোর কথাটা মাথায় রাখো, আর তারপর দেখো আমার কাজ। এইভাবে চালাক মাধব মদনকে দিয়ে গ্রামের সমস্ত মানুষদের জমি থেকে যারা পেঁয়াজ চাষ করছে সব পেঁয়াজ চুরি করে তা বাজারের মহাজনের কাছে চড়া দামে বিক্রি করে। এই যে মহাজন বাবু, কেমন আছেন? আর মহাজন বাবু, বলছিলাম এখন পেঁয়াজের কি দাম চলছে? আর বলিস না মাধব, পেঁয়াজের যে কি আকাল পড়েছে, গ্রামের কোনো মানুষ পেঁয়াজ নিয়ে বাজারে আসছে না। তাই তো পেঁয়াজের এত দাম বেড়েছে। তোকে আর আমি কি বলবো, তুই পেঁয়াজ নিতে পারবি না রে। পেঁয়াজ এখন 250 টাকা কিলো। আরে বোকা মহাজন, সব পেঁয়াজ যদি আমার কাছেই থাকে তাহলে তুমি কোথা থেকে পেঁয়াজ পাবে? আচ্ছা ঠিক আছে মহাজন বাবু, আপনার কাছে তো পেঁয়াজ কম আছে, তাই এবার থেকে আমি আপনাকে শহর থেকে পেঁয়াজ এনে দেব। চালাক সবজিওয়ালা বাড়ি এসে তার চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে আসে ও মহাজনের কাছে রাখে। আরে বাহ মাধব, তুই এত তাজা তাজা পেঁয়াজ কোথায় পেলি? পেয়েছি মহাজন বাবু, পেয়েছি। সে শহর থেকে অনেক দাম দিয়ে আনতে হয়েছে। আপনি এবার তাড়াতাড়ি মেপে আমাকে দামটা দিন, আমাকে আবার শহরে যেতে হবে অন্য সবজি আনতে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই দিচ্ছি, দাঁড়া। এই বলে মহাজনবাবু মাধবের কাছ থেকে সমস্ত পেঁয়াজ নেয় ও মাধবকে তার সমস্ত পাওনা গণ্ডা মানে মোটা রকমের টাকা দেয়। এত টাকা দেখে মাধব তো খুব খুশি হয় ও বাড়ি চলে আসে। অন্যদিকে বেচারা ভোলা পেঁয়াজ ছাড়াই তার ঠেলাগাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে থাকে। এমন সময় দুজন লোক ভোলার কাছে বাজার কিনতে আসে। কিরে বলা, আজ তো দেরি করে বাজারে এলি? দে দেখি 250 পটল, 500 আলু আর 1 কেজি পেঁয়াজ দে। পরান্দা, আজ আমি তোমায় পেঁয়াজ দিতে পারবো না। কেন রে, কি হয়েছে? আর বলো না, কাল আমার জমির সমস্ত পেঁয়াজ কে যেন চুরি করে নিয়ে গেছে, তাই তো আমি আজ পেঁয়াজ নিয়ে আসতে পারলাম না। ভোলার মুখে এমন পেঁয়াজ চুরির কথা শুনে দুজন লোক তাড়াহুড়ো করে ভোলার ঠেলাগাড়ির কাছে এলো। কি বলছিস কি ভোলা, তোর পেঁয়াজও চুরি হয়ে গেছে? তোরও মানে কি সুকুমারদা, তোমারও কি পেঁয়াজ চুরি হয়েছে নাকি? আরে শুধু কি আমার সাথে হারানদারও পেঁয়াজ চুরি হয়েছে। হ্যাঁ রে ভোলা, আমারও পেঁয়াজ চুরি হয়ে গেছে। কি বলো হারান্দা, তোমারও? এ বেটা পেঁয়াজ চোর বেছে বেছে কি আমাদেরই 3 জনের জমি থেকে পেঁয়াজ চুরি করছে? দাঁড়াও, এবারের একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি বলতো? কি আর করব, এবার আমাদের পেঁয়াজ চাষের পাশাপাশি পেঁয়াজের জমিতে ভালো রকম নজর রাখতে হবে।
হ্যাঁ ঠিক কইছিস, দিনের মধ্যে 4 থেকে 5 বার জমি দেখতে হইবে। ঠিক আছে, তাহলে তাই হোক। এই বলে সেই দুই ব্যক্তি এবং ভোলা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে ভোলা দেখে তার ভাই খুব কান্নাকাটি করছে। কিরে ভাই, তুই এমন কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তোর? আর বলিস না দাদু ভাই, শিবুর জামাটা আজ ওর স্কুলে ছিঁড়ে যায়, আর সেই নিয়ে ওর বন্ধু বান্ধবীরা সব খুব হাসি ঠাট্টা করেছে, তাই ও খুব দুঃখ পেয়েছে। দাদা, এই ছেঁড়া জামা পরে আমি আর স্কুলে যাব না। এটা পরে গেলে ওরা আবার আমার ওপর হাসাহাসি করবে। ও এই ব্যাপার, তোর স্কুলের জামা ছিঁড়ে গেছে? তুই চিন্তা করিস না ভাই, এবার আমি নতুন করে পেঁয়াজ চাষ করি, সেটা থেকে যে টাকা লাভ হবে সেই টাকা দিয়ে তোকে একটা নতুন স্কুলের জামা কিনে দেব। কিন্তু এখন এই ছেঁড়া জামাটা ঠাকুমাকে দিয়ে সেলাই করে কিছুদিন চালা। ঠিক আছে দাদা। দে দাদু ভাই দে, তোর জামাটা আমি সেলাই করে দিই। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় ও ভোলা পুনরায় পেঁয়াজ চাষ করে। একদিন ভোলা তার জমিতে গিয়ে দেখে, কি হারান্দা, এবার তো গাছগুলো বেশ ভালোই হয়েছে। এবার মনে হচ্ছে পেঁয়াজ একটু বেশিই ফলবে। আরে পেঁয়াজ তো এবারও ভালোই ফলবে, কিন্তু সে পেঁয়াজ কি টিকবে যা চোরের উপদ্রব বেড়েছে? হ্যাঁ যা কইছিস, আগের বারের মতন এইবারও কি পেঁয়াজ চুরি হবে নাকি রে বলা? না না, এবার পেঁয়াজ চুরি হতে দেব না। আমরা সকলে মিলে দিনে অনেকবার এই জমি পাহারা দিতে আসব। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমরা 3 জন দিন অদল বদল করে প্রতিদিন জমি পাহারা দিতে আসব। সুকুমারদা, হারান্দা, তাহলে এই কথাই রইল, কাল থেকে তাহলে এটাই হবে। এই বলে 3 জন বাড়ি চলে যায় ও নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একজন করে জমি পাহারা দিতে আসে। বেশ কিছুদিন এভাবেই জমি পাহারা দেবার পর একদিন, আরে এই বেটা মদনা, তোর ব্যাপারটা কি বলতো? বেশ কিছুদিন ধরে আমি দেখছি তুই আমাকে পেঁয়াজ এনে দিচ্ছিস না। কি রে, তুই কি এখন পেঁয়াজ চুরি করতে পারছিস না নাকি? আইগে মাধবদা, আমি তো প্রতিদিনই পেঁয়াজ চুরি করতে যাই, কিন্তু এখন দেখি ব্যাপারটা উল্টো হয়ে গেছে। কেন রে মদনা, কি এমন হলো? পরিস্থিতি আর আগের মতো নাই গো মাধবদা। আমি যখনই পেঁয়াজ চুরি করতে যাই তখনই দেখি কেউ না কেউ জমি পাহারা দিচ্ছে, তাই তো আমি এখন আর পেঁয়াজটা চুরি করতে পারি না গো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। গ্রামের লোক এত সতর্ক হয়ে গেছে। আইগে মাধবদা, গ্রামের লোক সাপ দেখেছে, কিন্তু সাপের 5 পা এখনো দেখেনি। দাঁড়া, এবার তাহলে ওদের মজা দেখাতে হবে। শোন তাহলে মদন, তোকে যা বলি। হ্যাঁ বলো, কি বলবা? শোন, গ্রামবাসীরা তো দিনের বেলায় ওদের জমি পাহারা দেয়, কিন্তু রাতের বেলায় তো ওরা ঘুমোয়। আর তোকে তোর পেঁয়াজ চুরির কাজটাই রাতেই সারতে হবে, আর তোকে এই কাজটা আজ রাতেই করতে হবে। কি রে, পারবি তো? আমি আবার পেঁয়াজ চুরি করতে পারবো না? এইটা হইলো আমার বায়ে হাতের খেলা। তুমি শুধু আমার কমিশনটা একটু বাড়ায় দাও, আর তারপর দেখো আমার কামাল। আরে ঠিক আছে ঠিক আছে, তোর কমিশন তুই ঠিক পেয়ে যাবি, কিন্তু কাল মনে করে কাজটা যেন হয়ে যায়। আর এখন তুই বাড়ি যা, অনেক রাত হয়েছে। এই বলে দুজনেই একে অপরের বাড়ি চলে যায়। পরের দিন সকালে ভোলা, সুকুমার এবং হারান নিজেদের জমিতে যায় এবং জমিতে গিয়ে যা দেখে তা দেখার পর তাদের মাথায় হাত চলে আসে। হায় 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 হায়, এ কি অবস্থা আমার জমির! তাই তো গো সুকুমারদা, এই পেঁয়াজ চোর তো আজও আমাদের সব পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে। হে ওপরওয়ালা, এমন অবিচার আমাদের মতো গরিব মানুষগুলোর সাথেই করতে হয়। আর অন্যদিকে চালাক মাধব সবজিওয়ালা তার ঠেলাগাড়িতে করে চুরি করা সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে যায় এবং মহাজনকে সেই সমস্ত পেঁয়াজ বিক্রি করে মোটা টাকা লাভ করে। কোথায় গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আজ পেঁয়াজ বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে গো, তাই এই দেখো তোমার জন্যই হাতের বালা নিয়ে এসেছি। থাক থাক, তোমার ওই চুরির টাকা কেনা বালা আমার লাগবে না। এ কি,
তোমায় কে বললো এই বালা চুরির টাকায় কেনা? চুরির টাকা নয় তো কি, মদনকে দিয়ে যে তুমি গ্রামবাসীদের পেঁয়াজ চুরি করে তা বাজারে বিক্রি করে মোটা টাকা লাভ করেছো, আর সেই টাকা দিয়েই তুমি আমার জন্য এই বালা কিনে নিয়ে এসছো। ভাবছো আমি কিছুই জানি না? বউয়ের এমন কথা শুনে মাধব চুপ করে যায়। আর অন্যদিকে ভোলা, সুকুমার এবং হারান মনমরা হয়ে গাছের নিচে বসে থাকে। আর ঠিক এমন সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। আর তক্ষুনি সাধু বাবার নজর পড়ল ওই তিনজনের ওপর। কি হয়েছে বাবা তোমাদের? তিনজনকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে। তোমরা এমন মনমরা হয়ে কেন বসে আছো? আর বলো না সাধু বাবা, আমাদের মতো এই অভাগাদের জীবনে অনেক দুঃখ। আমরা যখনই পেঁয়াজ চাষ করি তখনই কে যেন আমাদের সমস্ত পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা চিন্তা করো না, আমার কাছে তোমাদের এই সমস্যার সমাধান আছে। কি সমাধান সাধু বাবা? কি উপায় আছে আপনার কাছে? আছে রে আছে, দাঁড়া। এই নে, এর মধ্যে আছে জাদুই পেঁয়াজের বীজ। কিন্তু সাধু বাবা, এই বীজ দিয়ে আমরা কি করব? এই বীজ দিয়েই তোরা এবার তোদের পেঁয়াজ চাষ করবি। আর দেখবি, যখন এবারে চোর তোদের পেঁয়াজ চুরি করবে, তারপর শুরু হবে এই জাদুই পেঁয়াজ বীজের আসল কামাল। এই বলে সাধু বাবা সেই জাদুই পেঁয়াজের বীজ দিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কাটার পর তিনজন নিজেদের জমিতে আসে। হারান, ভোলা, এবার কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো সুকুমার দা, বেশ ভালোই দেখতে লাগতেছে গাছগুলো। কি হবে এত সুন্দর গাছ হয়ে? সে তো আবার চোর এসে চুরি করে নিয়ে যাবে। আরে দেখাই যাক না, সাধু বাবা তো বলেছেন যে এবার পেঁয়াজ চুরি করলে কামাল হবে। আর তোরা এত চিন্তা করিস না, চল চল এবার বাড়ি চল। এই বলে তিনজন বাড়ি চলে যায়। আর সন্ধ্যা নামতে না নামতেই বেটা মদন তিনজনের সমস্ত পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকাল হতে না হতেই মাধব সবজিওয়ালা সেই সমস্ত চুরির পেঁয়াজ নিয়ে গিয়ে মহাজনকে বিক্রি করে মোটা টাকা লাভ করে বাড়ি ফিরে আসে। আর ঠিক তার কিছুক্ষণ পরেই একজন খদ্দের পেঁয়াজ কিনতে সেই মহাজনের কাছে যায়। এই যে মহাজন বাবু, এই গরমে সারা বাজার ঘেটে ফেললুম, তবু কোথাও আর পেঁয়াজ পেলুম না, তাই আপনার কাছে আসলাম। দিন দেখে আমাকে 1 কেজি পেঁয়াজ। এই তো ভাই, দাঁড়াও, এখনই দিচ্ছি। এই বলে মহাজনবাবু 1 কেজি পেঁয়াজ দেয় সেই লোককে। সেই লোক একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেখে, আরে এ কি মহাজন বাবু, আপনার পেঁয়াজের খোসা ছাড়িয়ে এ কি দেখি? পেঁয়াজের ভেতরে যে আলু। কি বলছো কি ভাই? আরে পেঁয়াজের ভেতরে আলু? এটা কি করে সম্ভব? আমি তো এই পেঁয়াজ মাধবের কাছ থেকে কিনেছি। এমন অদ্ভুত ঘটনা দেখে বাজারের সমস্ত লোকজন মহাজনের দোকানের সামনে উপস্থিত হয়। মহাজন আর দেরি না করে মাধব সবজিওয়ালাকে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই মাধব সবজিওয়ালা এসে উপস্থিত হয় ও বাজারের এমন হইচই দেখে ভোলা, সুকুমার এবং হারান এসেও হাজির হয়। কি রে মাধব, তুই আমাকে এই নকল পেঁয়াজ দিয়েছিস, যার ভেতরে পেঁয়াজ নয় আলু ভরা আছে। এমন পরিস্থিতি দেখে মাধব সবজিওয়ালা ভয় পেয়ে যায়। আগে মহাজন বাবু, এই পেঁয়াজ আমাকে মদন এনে দিয়েছিল। হ্যাঁ রে মদন, তুই এই পেঁয়াজগুলো মাধবকে দিয়েছিস? আইগে মহাজন বাবু, ওই মাধব দাই তো আমার এই পেঁয়াজগুলো চুরি করে আনতে কয়, আর আমি আইনে দেই। ওরে বেটা মদন, তাহলে এতদিন তুই আমাদের পেঁয়াজ চুরি করছিলি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আরে মদনের মাইরে কি হবে? আসল চোর তো ওই লোভী মাধব সবজিওয়ালা। ওরে ধরে দিতে হবে রামদোলাই। এই বলে যেই না সুকুমার এবং হারান মাধবকে মারতে যাবে, এমন সময় ভোলা ওদের দুজনকে আটকে দেয়। থাক থাক, আর মারামারি করতে হবে না। সাধু বাবার কৃপায় আমরা আসল অপরাধীকে ধরতে পেরেছি, এটাই অনেক। এবারের মতো ছেড়ে দাও, মানুষ মাত্রেই ভুল হয়। ভোলার মুখে এমন কথা শুনে মাধব কাঁদতে কাঁদতে বলে, ভাই ভোলা, ভাই সুকুমার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। আমি লোভে পড়ে তোদের পেঁয়াজ চুরি করে অনেক টাকা লাভ করেছি, কিন্তু আজকে আমি তোদের কথা দিলাম আর কখনো এমন খারাপ কাজ আমি কারো সাথে করব না। সৎভাবেই নিজের সবজির ব্যবসা করব। আমাকে তোরা ক্ষমা করে দে ভাই। এই বলে ভোলা মাধবকে ক্ষমা করে দেয়। তারপর থেকে
ভোলা নিজের পেঁয়াজ চাষ করে নিজের সবজি ব্যবসা করতে থাকে এবং মাধবও সৎভাবে নিজের ব্যবসা করতে থাকে।